পাহাড়ের সাম্প্রতিক বিশৃঙ্খলায় পতিত স্বৈরাচার ও মিত্ররা দায়ী বললেন সাবেক দুই সেনা কর্মকর্তা। পার্বত্য এলাকায় রাষ্ট্রের নিয়ন্ত্রণ সুদৃঢ় করার তাগিদ। মার্চ টু সচিবালয় কর্মসূচিতে অংশ নিতে শহীদ মিনারে হাজারো শিক্ষক। তৃতীয় দিনের মতো চলছে দেশজুড়ে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি। জুলাই হত্যাযোগ্য মামলায় হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তিতর্ক। ইনুর মামলায় অভিযোগ গঠনের শুনানি ২৩ অক্টোবর। এবং রাত পোহালে চাকসুতে ভোট। রাকসু নির্বাচনের শেষ দিনের প্রচারণায় জমজমাট ক্যাম্পাস, প্রার্থীদের নানা প্রতিশ্রুতি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরো সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। মাঝে মাঝে অশান্ত হয়ে উঠছে পাহাড়, বাধে পাহাড়ি বাঙালি সংঘর্ষ, দাবি ওঠে সেনা হটানোর। এর পেছনের কারণ কি সেটি খতিয়ে দেখার চেষ্টা করেছে মোহনা টেলিভিশন। এ নিয়ে কথা হয় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক দুই সেনা কর্মকর্তার সঙ্গে। তারা বলেন, বর্তমান সময়ে পাহাড় অশান্ত করার পেছনে পতিত স্বৈরাচার ও তাদের মিত্রদের হাত রয়েছে। পাহাড়ের সাম্প্রতিক অবস্থা নিয়ে মফিউর রহমানের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। আবারও অশান্ত পাহাড়, মুহুর্মুহু স্লোগান, টিয়ার শেল, পাল্টাপাল্টি গুলি, লাঠিচার্জ, পরে 144 ধারা জারি। খাগড়াছড়িতে গেল কয়েকদিনে এর সবকিছুই হয়েছে। আবারও দাবি ওঠে সেনা হটাও, কিন্তু কেন? সেনা হটাও যেই স্লোগানটা আনছে, এটা ইউপিডিএফ এনেছে। আমি যতদূর মনে করি ইউপিডিএফ এনেছে, এবং পাহাড়িদের মধ্যে এই ইউপিডিএফ জুম্মোল্যান্ড নামক একটা অনেক একটা রাজ্যের কথা বলে এই পাহাড়ি জনগণকে বিভ্রান্তের মধ্যে রেখেছে। পাহাড়ের এই অস্থিরতা নিয়ে কথা বলেন সাবেক দুই সেনা কর্মকর্তা। তারা বলেন, পাহাড়ি বাঙালি উভয়ই একে অপরের পরিপূরক। সমস্যা সাধারণ মানুষের মধ্যে নয়, অন্য কোথাও। পাহাড়ের এই সাধারণ জনগোষ্ঠী, শান্তিপ্রিয় জনগোষ্ঠী, তারা কখনোই পাহাড়ে অশান্তি চায় না। তারা পাহাড়ে শান্তি চায়। তারা ভ্রাতৃপ্রতিম বাঙালি যারা ওখানে আছে তাদের সাথে একসাথে বসবাস করতে চায়, কারণ এখানে একে অপরের সম্পূরক। ওখানে পাহাড়ি বাঙালি একসাথেই আছে এবং একে অপরের পরিপূরক। একজন আরেকজনকে ছাড়া পাহাড়ে বেঁচে থাকা সম্ভবপর নয়। কিন্তু তারপরেও এই ছোটোখাটো ঘটনায় সবসময় একটা সাম্প্রদায়িক রূপ নেয় পাহাড়ি বাঙালি। যে কোনো কারণেই, যে কোনো ঘটনায় এটাকে আরেক পক্ষের একটা অশুভ একটা দৃষ্টি আছে, এবং এই সিচুয়েশনকে অন্য খাতে প্রবাহিত করার একটা টেন্ডেন্সি আমরা দেখতে পাই। পৃথিবীর সব দেশেই পাহাড়ে সেনা মোতায়েন রয়েছে। এ অবস্থায় বাংলাদেশে আপত্তি কেন? আমরা জানতে চাই সাবেক এই দুই সেনা কর্মকর্তার কাছে। আমাদের দেশের পাহাড়ে যেমন সেনাবাহিনী থাকবে, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন থাকবে, সরকারের প্রশাসনের লোক থাকবে, এবং এটা তো দেশের অংশ। সেই রকমই ভারতও তার লোক রাখছে, পাহাড়ে বিভিন্ন জায়গায় সেনাবাহিনী রাখছে, পাকিস্তানও রাখছে, ইন্ডিয়াও রাখছে, ইরান রাখছে, টার্কি রাখছে। পাহাড় স্থিতিশীল না, পাহাড়ে শান্তশীল না। এখানে সেনাবাহিনী থাকবেই, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে অ্যাক্টিভ থাকবে। সমস্যা চিহ্নিত করে এখনই বাস্তবসম্মত ও কার্যকরী পদক্ষেপ না নিলে ভবিষ্যতে পাহাড় শান্ত রাখা আরও দুরূহ হয়ে পড়বে বলেও মনে করেন তারা। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ সফরের আগ্রহ জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। ইতালির রোমে ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টের ফাঁকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে আগ্রহ প্রকাশ করেন ব্রাজিলের প্রেসিডেন্ট। তিনি বলেন, ব্রাজিল নাগরিকদের জন্য সর্বজনীন স্বাস্থ্যসেবা প্রদানের অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে ভাগ করতে চায় এবং সামাজিক ব্যবসা ও ক্ষুদ্র ঋণ বিষয়ে অভিজ্ঞতা গ্রহণে আগ্রহী। 20% বাড়ি ভাড়া বৃদ্ধির দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের সচিবালয় অভিমুখে মার্চ টু সচিবালয় কর্মসূচিতে অংশ নিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন হাজারো শিক্ষক। জাতীয়করণ প্রত্যাশী জোটের যুগ্ম সদস্য সচিব শিক্ষক আবুল বাশার জানান, তাদের দাবি বাস্তবায়নের সচিবালয় অভিমুখে যাত্রা। এর আগে শিক্ষকদের ওপর পুলিশে হামলা হয়েছে জানিয়ে আজকে সমাবেশেও হামলা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তিনি। 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতার
প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবেন না বলেও জানান শিক্ষক নেতারা। এদিকে 20% হারে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির দাবি এবং ন্যায্য দাবি আদায়ে আন্দোলনের সময় পুলিশের হামলার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো শিক্ষকরা কর্মবিরতি পালন করছে। সকাল থেকেই নাটোরে সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। শিক্ষকরা জানান, সরকারি ঘোষিত বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির হার অপর্যাপ্ত ও অবাস্তবতা। উৎসব ভাতা এবং আমাদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা আমাদের শতাংশ হারে বৃদ্ধি করা হোক। শিক্ষকদের যদি অযৌক্তিক কোনো কিছু হতো তাহলে সেখানে নয় গ্রেপ্তার করা বা অন্য কিছু হলে সেটা মেনে নেওয়া যেত। তিনটা যৌক্তিক কারণ পেছনে আমরা যখন এসে দাঁড়িয়েছি, মাঠে নেমেছি, তারপরে আমাদেরকে যদি এভাবে নির্যাতন নিপীড়ন করে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা আমাদের এই আন্দোলন যতদিন মেনে নেওয়া না হবে ততদিন আমরা এভাবে আমাদের কর্মবিরতি চালিয়ে যাব। জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধে মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ যুক্তি উপস্থাপন করা হয়। এর আগে শেখ হাসিনা সহ মামলার অন্য 2 আসামির বিরুদ্ধে বিভিন্ন অপরাধের ভিডিও চিত্র উপস্থাপনের পাশাপাশি অপরাধের বিস্তৃতি তুলে ধরেন প্রসিকিউশন টিম। এদিকে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 23 অক্টোবর নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। দর্শক, এই বিষয়ে আরো জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা রহমান। মেজবা, হাসিনার মামলা সহ ট্রাইব্যুনালের সার্বিক বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ট্রাইব্যুনাল 2-এ আজ কুষ্টিয়া মানবতা বিরোধী অপরাধ মামলায় মাহবুবুল আলম হানিফ সহ অর্থাৎ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হানিফ এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনু, এই 2টি বিষয়ে আলোকপাত করা হয়েছে। আমি যদি আপনাকে একটু বলি, জাসদ সভাপতি এবং সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে অর্থাৎ মামলার পরবর্তী শুনানি আগামী 23 অক্টোবর নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল 2। ট্রাইব্যুনাল 2-এর বিচারপতি নজরুল ইসলাম নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে সিদ্ধান্ত দেন। আজ বেলা 11:30টায় এই বিচার কার্যক্রম অর্থাৎ শুনানি কার্যক্রম শুরু হয়, যেখানে হাসানুল হক ইনুর পক্ষে অর্থাৎ ডিফেন্স কাউন্সিল থেকে আরও 8 সপ্তাহ সময় চাওয়া হয়। অর্থাৎ রাষ্ট্রপক্ষ যে 1700 পৃষ্ঠার আলামত জব্দ করেছে সেই আলামত পড়তে এবং সার্বিক বিষয়ে আরও 8 সপ্তাহ সময় চাওয়া হয়, তবে সেটি নাকচ করেছে ট্রাইব্যুনাল 2। সেটি নাকচ করে আগামী 23 অক্টোবর মামলার পরবর্তী দিন ধার্য করেছে এবং একই সঙ্গে ডিফেন্স কাউন্সিল থেকে আরও সময় চাওয়া হয়েছে হাসানুল হক ইনুকে, অর্থাৎ আগামী যে 8 সপ্তাহে তারা প্রতিদিন ইনুর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন হাসানুল হক ইনুর সঙ্গে, তবে সেটাও নাকচ করেছেন। অর্থাৎ আগামী 3 দিন প্রতিদিন 2 ঘন্টা করে সময় পাবেন ডিফেন্স কাউন্সিল অর্থাৎ হাসানুল হক ইনুর পক্ষে যে আইনজীবী রয়েছেন সেই আইনজীবী। এবং আরেকটি বিষয় ছিল মাহবুবুল আলম হানিফ অর্থাৎ কুষ্টিয়ায় মানবতা বিরোধী অপরাধ মামলায় আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধেও কিন্তু একটি ওয়ারেন্ট জারি করা হয়েছে। অর্থাৎ তিনি সহ এই মামলায় বাকি 4 জন আসামি পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে একটি পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে এবং বিজ্ঞপ্তি দেওয়ার পরেও তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে 6 জনকে হত্যায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে যোগসূত্র এবং কুষ্টিয়ায় বিভিন্ন মিটিংয়ে করে ছাত্রদের আন্দোলন দমাতে সহ বিভিন্ন কার্যক্রমে তার যোগসূত্রতা খুঁজে পেয়েছে ট্রাইব্যুনাল। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে ট্রাইব্যুনাল 1-এ মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ সাবেক আইজিবির বিরুদ্ধে যে মামলা চলমান রয়েছে সেই মামলার 3য় দিনের যুক্তিতর্ক উপস্থাপন চলছে। এর আগে গতকাল এবং গত পরশুদিন 2 দিন হয়েছে, যেখানে বিচারপতি গোলাম মুর্তুজার নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বিভিন্ন বিষয় তুলে ধরেছে। অর্থাৎ গত 15 বছরে শেখ হাসিনার শাসনামলে যে গুম খুন হয়েছেন, বিভিন্ন হত্যাযোগ্য হয়েছেন, নির্বাচন ব্যাহত করার চেষ্টা করেছে, ভারতীয় আগ্রাসন, গণহত্যা, সবকিছু বিষয়ে আলোকপাত করা হয়েছে। গত 28 দিনে মামলার 54 জন সাক্ষী যে সাক্ষ্য গ্রহণ নিয়েছে রাষ্ট্রপক্ষ, সেই সাক্ষ্য গ্রহণগুলো আলোকপাত করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আজকেও সেই একই কাজ করা হচ্ছে।
হচ্ছে এবং বিভিন্ন ভিডিও তথ্যচিত্র এখানে ট্রাইব্যুনাল একে উপস্থাপন করা হচ্ছে। এবং এরপরেই কিন্তু শেখ হাসিনার পক্ষে যে আইনজীবী রয়েছে অর্থাৎ রাষ্ট্রনিযুক্ত আইনজীবী তিনি সুযোগ পাবেন। এখনো ট্রাইব্যুনাল একে সেই অর্থাৎ চিফ প্রসিকিউটর তার পক্ষে বিভিন্ন বিষয়ে আলোকপাত করছেন। এই ছিল আমার কাছে ট্রাইব্যুনাল থেকে সবশেষ পরিস্থিতি। মেজবা, আপনাকে ধন্যবাদ। রাত পোহালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট, প্রার্থী তালিকা প্রকাশ ও ভোটের তারিখ নির্ধারণের পর থেকেই নানা প্রতিশ্রুতি নিয়ে প্রচারণা চালিয়েছে প্রার্থীরা। ক্যাম্পাস জুড়ে শিক্ষার্থীদের মুখে আলোচনায় কেন্দ্রবিন্দু ছিল চাকসু নির্বাচন। আফসানা নূরের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। 3 যুগেরও বেশি সময়ের পর ক্যাম্পাসে রাজনীতি, গণতন্ত্র আর অংশগ্রহণের আমেজ ফিরে এসেছিল। অবশ্যই চাই একটা সুষ্ঠু নির্বাচন হোক, যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় না হয়েও যার যার যোগ্যতায় এখানে আসনে আসুক এবং আমাদের ভার্সিটির জন্য কাজ করুক। ক্যাম্পাসকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে পারবে এবং শিক্ষার্থীদের যে দাবি দেওয়া অধিকার সবকিছু আদায় করতে পারবে এবং বাস্তবায়ন করতে পারবে। নানা প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরাও ব্যস্ত ছিলেন নিজ নিজ প্রচারণায়। ছুটে বেরিয়েছেন পুরো ক্যাম্পাসে। তাই উৎসবমুখর পরিবেশে আনন্দে সময় কাটিয়েছে শিক্ষার্থীরাও। এই ভোটকে কেন্দ্র করেই এই জমজমাট পরিবেশ। আশা করি এই ভোট এবং এই নির্বাচনটা সুষ্ঠু হবে এবং আমরা যোগ্য প্রার্থী পাবো ইনশাল্লাহ। যারা প্রার্থী আছে তারা লিফলেট বিতরণ করছে এবং ইউনিক কিছু পোস্টার আছে যেগুলো আপনার বাংলাদেশে মনে হয় প্রথম। প্রার্থী তালিকা ঘোষণার আগে থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন নিজেদের অবস্থান মজবুত করতে চালিয়েছে নানামুখী কর্মসূচি। নির্বাচন খুব ভালো হবে, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং ভোট দিবে, তারা তাদের যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে ইনশাআল্লাহ, আমরা এটা আশা করছি। রাজনৈতিক একটা পরিবেশ যেটা সৃষ্টি হয়েছে, এর থেকে হয়তো এখানে আমরা যে পরিবেশটা দেখতেছি হয়তো মানুষ স্বতন্ত্রকে বেশি প্রাধান্য দিতে পারে। ভোটের আগের এই সময়টিতে প্রার্থীদের মুখে আত্মবিশ্বাস, শিক্ষার্থীদের চোখে উল্লাসে চারদিক যেন গণতান্ত্রিক চর্চার এক নতুন প্রাণচাঞ্চল্য ফিরে এসেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের শেষ দিনের প্রচারণায় জমজমাট ক্যাম্পাস। লিফলেট হাতে প্রার্থীরা ছুটে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবার কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট প্রতিনিধি ও হল সংসদ মিলে মোট প্রার্থী রয়েছেন 902 জন। ভোটার সংখ্যা 28,901 জন। নির্বাচন অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের 8টি একাডেমিক ভবনের 17টি কেন্দ্রে স্থাপিত 990টি বুথে। 16 অক্টোবর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। দর্শক, রাকসু নির্বাচনের খবর জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান শ্যামল। শ্যামল, আজ তো প্রচারণার শেষ দিন, এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন? করে আমি মহানার দর্শকদের জানাতে চাই যে রাষ্ট্র নির্বাচনের আজকেই কিন্তু প্রচার প্রচারণার শেষ দিন, অর্থাৎ আজকে রাত 10টা পর্যন্ত প্রার্থীরা তাদের প্রচার প্রচারণা চালাবে। এবং যে বিষয়টি দাঁড়িয়েছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে রাষ্ট্র নির্বাচনে 12টি প্যানেল আসলে নির্বাচনে অংশগ্রহণ করছে। এর মধ্যে আলোচনায় আছে আসলে 2টি প্যানেল, যেটা হচ্ছে ছাত্র দলের যে প্যানেলটি এবং ছাত্র শিবিরের যে প্যানেলটি। এই 2টি প্যানেলই আসলে পুরো আলোচনায় আছে যে জয় বিজয় বা পরাজয় এই 2টি প্যানেলের মধ্যে মূলত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি একটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। আমি আপনাকে একটু দেখাবো যে নির্বাচন কমিশনের যে পুরো প্রস্তুতি, সেই পুরো প্রস্তুতিটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এইখানে যে ব্যালট বাক্স, স্বচ্ছ ব্যালট বাক্স, সেই স্বচ্ছ ব্যালট বাক্সের 6টি কালার এখানে তারা কিন্তু নির্ধারণ করেছেন এবং মার্ক করেছেন। যেহেতু 6টি কালারের উপরেই আসলে যে ব্যালট বাক্সের কালারের সঙ্গে তারা ওএমআর শিট, যেটা ভোটের, সেই ভোটের শিটের কালারটা সেম বক্সের মধ্যেই তারা রাখবে ভোট দিয়ে ভোটাররা। তো এই একটি বাক্স তৈরি করতে তাদের নির্বাচন কমিশন আমাদেরকে জানিয়েছে যে 3,500 টাকা করে খরচ হয়েছে এবং সব মিলে তাদের যে খরচের অংশ, সেই খরচের অংশ কিন্তু আমাদেরকে নির্বাচন কমিশনার যেটা জানিয়েছেন যে এইবারের রাষ্ট্র নির্বাচনে প্রায় 1 কোটি টাকার উপরে আসলে তাদের এই খরচ হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমি আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই, যেহেতু প্রচার আজকে শেষ দিন, সুতরাং তুঙ্গে আছে প্রচারণা, কিন্তু ইতিমধ্যে নির্বাচন কমিশন সমস্ত নির্বাচন পরিচালনার জন্য যে সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে
দফায় দফায় সভা করে তারা যে সিদ্ধান্ত দিচ্ছেন, গতকালকে তারা জানিয়েছেন যে এই পুরো নিরাপত্তা এবং নির্বাচন পরিচালনার জন্য তারা 2000 পুলিশ মোতায়েন সহ 6 প্লাটুন বিজিবি এবং 12 প্লাটুন র্যাবের তারা সহযোগিতা চেয়েছেন এবং সেটাই থাকবে, মোতায়েন থাকবে। আমরা গভীর রাতেও দেখেছি যে নির্বাচন কমিশন এবং স্টেক হোল্ডাররা তারা নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য হলগুলোতে অভিযান চালিয়েছেন। সেই সমস্ত অভিযানে তারা অবৈধ কোনো ছাত্র বা ছাত্র পরিচয় বাইরে কেউ আছে কিনা সে বিষয়গুলো তারা খতিয়ে দেখেছেন। তো সোনিয়া, এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র নির্বাচনের আমার কাছে সর্বশেষ। শ্যামল, আপনাকে ধন্যবাদ। দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন মায়ের ডাক। দুপুরে হাইকোর্টের প্রধান ফটকে এক মানববন্ধনে সংগঠনটি জানায়, বিগত সময়ে রাষ্ট্রের বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা, বিশেষ করে র্যাপিড ট্র্যাপ, পুলিশ, ডিবি, এনএসআই সহ অন্যান্য বাহিনীর কিছু সদস্য মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিল। শৃঙ্খলা ও সশস্ত্র বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার তাগিদ দেয় সংগঠনটি। নরসিংদীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। জেলা সদর হাসপাতাল ছাড়াও শিবপুর, মনোহরদী, পলাশ ও রায়পুরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বাড়ছে ডেঙ্গু পরিস্থিতি। এই বছরের জানুয়ারি থেকে 600 ডেঙ্গু রোগীর সেবা দেওয়া হয়েছে বিভিন্ন হাসপাতালে। মশা নিধনে কাজ করার পাশাপাশি স্থানীয়দের সচেতন করা হচ্ছে বলে জানান পৌর প্রশাসক। মাহবুবুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। নরসিংদীতে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় জেলা হাসপাতালে 30 জন সহ জেলা সদর হাসপাতালে 5 জন, রায়পুরাতে 5 জন, মনোহরদীতে 7 জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। এছাড়াও প্রতিদিন হাসপাতালগুলোর বহির্বিভাগেও চিকিৎসা নিচ্ছে ডেঙ্গু আক্রান্তরা। এবছর জেলার বিভিন্ন হাসপাতালে প্রায় 600 ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছে। ডেঙ্গু মোছাই কামড় দিছে দোকানেতে, বাসাত গেছি ওরা আইসি পরে আমরা জ্বর ছেড়ে জ্বর হইছে আর বমি বমি লাগছে, কোনো কিছু খাইতে পারছি না। বর্তমানে প্রতিদিনই হাসপাতালে আসছে ডেঙ্গু রোগী, তবে তাদের জন্য আলাদা আইসোলেশন সহ ডেঙ্গু মোকাবেলায় নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। প্রতিদিনই ডেঙ্গু রোগী আমাদের এখানে আসতেছে এবং শনাক্ত হচ্ছে। ডেঙ্গু একটা রোগী আসতেছে, রোগীটার জন্য আমরা আলাদাভাবে মশারি টানিয়ে আলাদা আইসোলেশনের ব্যবস্থা করেছি। ওষুধ ছিটানো সহ পৌরসভা থেকে নিয়মিত মশা নিধনে কাজ করার পাশাপাশি স্থানীয়দের সচেতন হতে বললেন পৌর প্রশাসক। পৌরসভা থেকে নিয়মিত লার্ভিসাইড এবং মশা মারার ওষুধ ছিটাচ্ছি, পাশাপাশি স্থানীয়দেরকে জনসচেতন করছি। বৃষ্টি বন্ধ না হওয়ায় ডেঙ্গুর প্রকোপ কমছে না জানিয়ে সিভিল সার্জন বললেন, বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই ডেঙ্গু রোগী আসছে, তাই সবাইকে সচেতন হতে হবে। বৃষ্টি যতদিন থাকবে ততদিন ডেঙ্গুর প্রাদুর্ভাব থাকে। নরসিংদীতে বর্তমান ডেঙ্গু সিনারিও প্রায় 600-র উপরে জানুয়ারি থেকে পর্যন্ত সরকারি হসপিটালগুলো ডেঙ্গুর চিকিৎসা দিয়েছে। বর্তমানে গত 24 ঘন্টায় বর্তমানে হসপিটালে ভর্তি আছে 45 জন রোগী। জনসচেতনতার অভাব ও থেমে থেমে বৃষ্টি এবং পর্যাপ্ত মশার ঔষধ না দেওয়ায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। আফরিন পপি, মোহনা সংবাদ। বরিশালের মুলাদীতে জয়ন্তী নদীর ভাঙনে হুমকির মুখে 10টি শিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্যে বিলীন হয়েছে 5 শতাধিক ঘরবাড়ি, রাস্তাঘাট ও 100 একর ফসলি জমি। এলাকাবাসী বলছে, অবাধে বালু উত্তোলন এবং মাটি কাটার ফলে ভাঙছে নদী। এতে আতঙ্কে আছে কয়েকশো পরিবার। নূর নবীর প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। বরিশালের মুলাদী উপজেলার জয়ন্তী নদীর অব্যাহত ভাঙনে বিলীন হচ্ছে স্কুল, কলেজ, মাদ্রাসা, ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা। গত কয়েকদিনের নদী ভাঙনে ডালিবাড়ি লঞ্চঘাট, নমরহাট, লক্ষ্মীপুর গ্রামের নদীগর্ভে বিলীন হয়েছে প্রায় 3 কিলোমিটার সড়ক। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনকে ম্যানেজ করে অবৈধ বালু উত্তোলন করছে একটি মহল, ফলে প্রতিনিয়ত ভাঙছে নদী। নেই কার্যকর পদক্ষেপ। নদী ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের জন্য একাধিকবার মানববন্ধনও করেছেন এলাকাবাসী। নদী ভাঙল আমার বাসা বাড়ি সব বিলয় হয়ে গেছে। আমরা এখন এই ঘর বাড়ি নিয়ে যে কোথায় যাই বা কোথায় থাও এরকম কোনো আশ্রয় নাই, ঘর দরজা কিছু নাই, জায়গা জমি সব নদীতে লেগে গেছে। আমরা নদীর পাড়ে পাড়ে ঘুরি। দীর্ঘদিন যাবত এই ডেজার্ট দিয়ে এখানে বালু উত্তোলন করা হয়েছে, এই কারণে নদীর এই ভাঙনে আমরা সরকারের কাছে বিনীত আবেদন করি যাতে আমাদের নদীটা বাদ দিয়ে আমাদেরকে এখানে বাপদাদার ভিটা থাকার মতো একটু
একটু পরিবেশ সৃষ্টি করে দেয়। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, ভাঙন স্থান পরিদর্শন করা হয়েছে, প্রয়োজনীয় বরাদ্দ পেলে কাজ শুরু হবে। এই স্থানটিতে জরুরি কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আমরা একটি প্রাক্কলন প্রস্তুত করেছি। আমরা চেষ্টা করব অতি দ্রুত এখানে জরুরি কাজ বাস্তবায়ন করা হবে। প্রশাসনের সহায়তায় এই অবৈধ বালু উত্তোলন যে না হয়, যে এই বিষয়টা প্রশাসন আশা করি গুরুত্ব দিবে। শুধু আশ্বাস নয়, জয়ন্তী নদীর ভাঙন রোধে বাঁধ নির্মাণ সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার ফুটবল। এবার হংকংয়ের আমন্ত্রণে এশিয়ান কাপ বাছাই খেলতে নামছে বাংলাদেশ। সন্ধ্যা 6টায় শুরু হবে খেলা। গেল 9 অক্টোবর নিজেদের মাটিতে হংকংয়ের কাছে হেরে মূল পর্বে যাওয়ার দৌড়ে অনেক পিছিয়ে পড়েছে জামাল হামজারা। এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে যেতে সামনের কোনো ম্যাচ হারা যাবে না, পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকেও। ফলে আজকের ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই হাভিয়ের কাবরেরার শীর্ষদের। শেষ করবে মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। পাহাড়ে সাম্প্রতিক বিশৃঙ্খলায় পতিত স্বৈরাচার ও মিত্ররা দায়ী বললেন সাবেক 2 সেনা কর্মকর্তা। পার্বত্য এলাকায় রাষ্ট্রের নিয়ন্ত্রণ সুদীর্ঘ করার তাগিদ। মার্চ টু সচিবালয় কর্মসূচিতে অংশ নিতে শহীদ মিনারে হাজারো শিক্ষক। দ্বিতীয় দিনের মতো চলছে দেশজুড়ে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি। জুলাই হত্যাযজ্ঞ মামলায় হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তিতর্ক। ইনুর মামলায় অভিযোগ গঠনের শুনানি 23 অক্টোবর। এবং রাত পোহালে চাকসুতে ভোট। রাকসু নির্বাচনের শেষ দিনের প্রচারণায় জমজমাট ক্যাম্পাস, প্রার্থীদের নানা প্রতিশ্রুতি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।